হোলি আর্টিজান হামলায় নিহত পুলিশ কর্মকর্তা রবিউলের স্ত্রীকে অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিয়োগ। বিপদসীমার উপরে বইছে জামালপুর ও বগুড়ায় যমুনা নদীর পানি, বেড়িবাঁধ সংস্কার না করায় ঝুঁকিতে ভোলার ৫ লাখ মানুষ। দিনাজপুরে বিরলে সন্ধান মিলল সপ্তরথ মন্দিরের, 1000 বছর আগের বলছেন গবেষকরা। আমন্ত্রণ RIL দেশ 24-এ। আপনাদের সাথে আছি আমি ইসমাত মুস্তারি তিম্মি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। তীব্র সমালোচনা মুখে অবশেষে হোলি আর্টিজান হামলায় নিহত পুলিশ কর্মকর্তা রবিউলের স্ত্রীকে প্রথম শ্রেণী পদে নিয়োগ দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে তাকে তৃতীয় শ্রেণী কর্মচারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। দুপুরে এসি রবিউলের স্ত্রী উম্মে সালমার হাতে নিয়োগপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম। নিয়োগপত্রে বলা হয়, আগের আদেশ প্রত্যাহার করে রেজিস্ট্রার অফিসের শিক্ষা শাখায় প্রশাসনিক কর্মকর্তা পদে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেওয়া হলো। এর আগে দৈনিক 525 টাকা মজুরিতে মাস্টার রোলে নিয়োগপত্র দেওয়া হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হলে আগে নিয়োগপত্র প্রত্যাহার করে প্রথম শ্রেণী পদে তাকে নতুন নিয়োগপত্র দেওয়া হয়। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে আদালত, পুলিশ ও জেলা প্রশাসনকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি বলেন, বাংলাদেশ ধর্মনিরপেক্ষ দেশ, এখানে ধর্ম নিয়ে বাড়াবাড়ি কেউ সহ্য করে না। সকালে কুমিল্লার কাপুরিয়াপট্টিতে একটি মন্দির উদ্বোধন করে তিনি একথা বলেন। জেলা জজ, পুলিশ সুপার এবং জেলা প্রশাসক, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আপনারা যদি একটা বেস্ট অফিসার যদি আপনারা নিজে 3 জন যদি এক হাতে মিলিয়ে সহযোগিতা করেন, আমার দৃঢ় বিশ্বাস প্রত্যেকটা জেলায় আইন শৃঙ্খলা অনেক উন্নতি হবে। ধর্মীয় শান্তি, অনুভূতি এইগুলা সমন্বিতার মধ্যে থাকবে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের চক্রান্ত চলছে, এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ফুটওভার ব্রিজের উদ্বোধন শেষে এ মন্তব্য করেন তিনি। দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের একটা চক্রান্ত চলছে। জনগণকে এই চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার জন্য শেখ হাসিনার নেতৃত্বে আমি সকলের কাছে আহ্বান জানাবো। জামালপুরের ইসলামপুর ও বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এতে প্লাবিত হয়েছে উপজেলা দুটির নিম্নাঞ্চল। পানি উন্নয়ন বোর্ড জানায়, উজান থেকে নেমে আসা ঢলে জামালপুরের ইসলামপুর উপজেলার বাহাদুরাবাদ পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার উপরে রয়েছে। এতে কুলকান্দি, বেলগাছা, সাতধরি, পাথসি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে নদী তীরের ফসল। বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানিও বিপদসীমার উপরে। এতে প্লাবিত হয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভেতরের বিভিন্ন গ্রাম। বাঁধের উপরে আশ্রয় নিয়েছেন বন্যা কবলিতরা। এদিকে সিরাজগঞ্জ পয়েন্টেও যমুনা নদীর পানি বিপদসীমার উপরে প্রভাবিত হচ্ছে। প্লাবিত হয়েছে নদী পাড়ের নিম্নাঞ্চলগুলো। আমরা লোক সংখ্যা কোনো মুখ যাওয়ার পাচ্ছি না, নৌকা বাইনা কিছু না, কি জানি বাদে তো জায়গা পাচ্ছি না। বাড়ি ঘর পানির মধ্যে ডুবে গেছে, আপনার আসে তো থাকাটা লাগবে, তো না থাকলে পানির মধ্যে থাকা যাচ্ছে না। দর্শক, এই বিষয়ে জানাতে সিরাজগঞ্জের যমুনা নদীর তীর এলাকা থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন হিরক গুণ। হিরক, নদীতে পানি প্রবাহের কি পরিস্থিতি, তাছাড়া বিপদসীমা নিয়ে পানি উন্নয়ন বোর্ড কি বলছে? আসলে গত কয়েকদিন থেকে কিন্তু সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বাড়তে শুরু করেছে, তবে দুদিন থেকে সে পানি কিন্তু অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। আজকে দুপুর 12টার দিকে কিন্তু সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার অতিক্রম করে। এখন পর্যন্ত কিন্তু সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার 4 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে যমুনা নদীর পানি বিপদসীমা অতিক্রম পর থেকে কিন্তু আমরা দেখেছি যে যমুনা নদীতে সেই উত্তাল, সেখানে পানি রয়েছে এবং পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই পানি আরো বেশ কয়েকদিন বাড়তে পারে এবং সেই যদি পানি আরো অস্বাভাবিক হারে বাড়তে শুরু করে তবে সিরাজগঞ্জের কিন্তু সার্বিক বন্যা পরিস্থিতি একটি অবনতি হতে পারে। এদিকে আমরা সিরাজগঞ্জের যে চৌহালি উপজেলা রয়েছে সেই চৌহালি উপজেলায় কিন্তু সেই যমুনা নদীর প্রবল স্রোতে গত 2 থেকে 3 দিন আগে কিন্তু সেখানে যে নদীর তীর সংরক্ষণ একটি বাঁধ রয়েছে সেই বাঁধের প্রায় 70 মিটার কিন্তু এলাকা নদীকে বিলীন হয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু সিরাজগঞ্জের যে
74 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে। সেই বাঁধ তদারকিতে আমাদের পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে তারা সর্বাত্মক প্রস্তুতি রয়েছে সেই বাঁধগুলো রক্ষার জন্য। তবে যমুনা কিন্তু আজকে বিপদসীমা অতিক্রম করার পর থেকে কিন্তু যমুনার সেই যে প্রবল স্রোত আমরা লক্ষ্য করছি, সেই স্রোতের সঙ্গে কচুরিপানা এবং নদী ক্রমশই কিন্তু সেই পানি আরো প্রবল বেগে প্রবাহিত হচ্ছে। তিম্মি। হিরক, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন হিরক গুণ। প্রায় 300 কিলোমিটার বেড়িবাঁধ থাকলেও দীর্ঘদিন সংস্কার না করায় ঝুঁকির মধ্যে রয়েছে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী পাড়ের প্রায় 5 লাখ মানুষ। এর মধ্যে জোয়ারের পানির চাপে ভেঙে গেছে 41 কিলোমিটার বাঁধ, যা দিয়ে প্রতিনিয়ত পানি প্রবেশ করায় চরম দুর্ভোগে দিন কাটছে নদী তীরে বাসিন্দাদের। সংস্কার করে উঁচু বাঁধ নির্মাণের দাবি ভোলাবাসীর। মেঘনা ও তেঁতুলিয়া নদী বেষ্টিত জেলা ভোলা। 70-এর ভয়াবহ বন্যার পর নদী দুটির তীরে 300 কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়, কিন্তু দীর্ঘদিন সংস্কার না করায় জোয়ারের পানির চাপে এরই মধ্যে নদীর পেটে গেছে 41 কিলোমিটার বাঁধ। ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে ফসল নষ্টের পাশাপাশি তলিয়ে যাচ্ছে বিস্তীর্ণ এলাকা, যাতে প্রতি বছরই পানিবন্দী হয়ে পড়েন লাখো মানুষ। সবসময় আমরা জলবদ্ধতার মধ্যে থাকি। আমাদের অবদার বেড়িগুলো যেগুলো আছে এগুলো অনেক ন্যাস, অনেক নিচু। কিছুদিন আগে 6 থেকে 7 ফিট পানি হয়েছে মনপুরাতে, তাতে বেড়িবাঁধের উপর দিয়ে এবং ভাঙা বেড়ি দিয়ে পানি ঢুকে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পানি আমাদের ঘর দুয়ার ডুবে যায়, আমরা বাচ্চা কাচ্চালে অনেক অশান্তিতে আছি। এমন পরিস্থিতিতে বর্ষা এলে অনেকেরই ঠাঁই হয় বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। বেড়ি যদি না বাঁধে তাহলে আমরা সব মানুষ এই যে নদীতে ভাসিয়ে যেতে আসি, পানিতে আমাদের বেশি বাসায় নিতে আসে। যে বেড়িবাঁধগুলো বিভিন্ন সময় করা হচ্ছে সেটা আসলে দায়সারা গোছের কাজ হচ্ছে। যারা এই দায়িত্বে আছেন তারাও সঠিকভাবে দায়িত্বটা পালন করছেন না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি যে টেকসই এবং মজবুত বেড়িবাঁধ নির্মাণের পাশাপাশি যাতে বেড়িবাঁধের বাহিরে যে ব্লক ড্যাম্পিং করা হয় এর জন্য আমাদের জোর দাবি জানাচ্ছি। বরাবরের মতো বাঁধ সংস্কারের আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা। তো ইতিমধ্যে কয়েকটি প্রকল্প তজুমুদ্দিন উপজেলা সদর সংরক্ষণ প্রকল্প, চট্টগ্রাম পৌর সংরক্ষণ প্রকল্প এবং কল্যাণ 56/57 এর আওতায় বোরানুদ্দিন সংরক্ষণ প্রকল্পের অধীনে 20 কিলোমিটারেরও বেশি বেড়িবাঁধ নির্মাণ এবং নদীটির সংরক্ষণ কাজ বাস্তবায়নাধীন আছে। জোয়ারের চাপে মনপুরায় 15, ভোলা সদরে 12, চরফ্যাশনে 6, তজুমুদ্দিনে 5 ও লালমোহনে 3 কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। চলতি বর্ষা মৌসুমেও ভারী বৃষ্টিতে খুলনা মহানগরীতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এ নিয়ে দুর্ভোগের অন্ত নেই নগরবাসীর। জলাবদ্ধতা নিরসনে গেল 4 বছরে খুলনা সিটি কর্পোরেশন 65 কোটি টাকা ব্যয়ে নদীখাল ড্রেজিং এবং ড্রেন সংস্কার করলেও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে অভিযোগ নগরবাসীর। একটু ভারী বৃষ্টি হলেই ডুবে যাচ্ছে খুলনা নগরীর বেশিরভাগ রাস্তাঘাট, যাতে ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার না করায় বৃষ্টির পানি সরতে দীর্ঘ সময় লাগছে। সেই নোংরা পানি ঢুকে পড়ছে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। মানুষের তো চলাচলে অসুবিধা হচ্ছে, তারপরে এই যে গাড়ি টাড়ি তো ডুবে যাচ্ছে। এই জলাবদ্ধতার কারণে মানে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়ে গেছে। ড্রেনগুলো যদি পরিষ্কার রাখতো তাহলে এভাবে এতটা হইতো না। প্রায় 5 বছর এই সমস্যার ভিতরে আছি, কিন্তু আমাদের এই সুরাহা কেউ করছে না। জলাবদ্ধতা নিরসনে 2013 সালে একটি প্রকল্প হাতে নেয় সিটি কর্পোরেশন, যাতে 65 কোটি টাকা খরচে ড্রেজিং করা হয় 2টি নদী ও 11টি খাল, পুনর্নির্মাণ করা হয় ড্রেনও, কিন্তু এর সুফল মেলেনি বলে অভিযোগ নগরবাসীর। জলাবদ্ধতা নিরসনের সিটি কর্পোরেশন প্রকল্প গ্রহণ করলেও কাজ করলেও সেটি তো কোনো কাজে আসেনি, বরং বিগত দিনের তুলনায় এবছর নগরীর জলাবদ্ধতা পরিমাণ অনেক বেশি। সত্য কথা বলতে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয় নাই, আর সে কারণে একটু বর্ষা হলে আমাদের যেহেতু আউটলেট কম, নদীর সংযোগ এই অবৈধ খালের জন্য জলাবদ্ধতা হয়ে যায়। তবে সিটি কর্পোরেশনের দাবি, নদী ও খালে অবৈধ দখল উচ্ছেদ সহ জলাবদ্ধতা নিরসনে কাজ চলছে। শহরের অনেক ড্রেন পরিষ্কার করছি, কিছু কিছু জায়গায় এখনো কিছু কার্যক্রম চলতেছে, সেগুলো ক্লিয়ার করতে পারলে আর ওই যদি আমরা রেগুলার মানে এত রেগুলার রুটিন ওয়ার্ক, যদি রুটিন ওয়ার্কের কাজ ঠিকমতো করতে পারি, যদিও আমাদের জনবলের অভাব রয়েছে, যদি করতে পারি তাহলে আর হয়তো জলাবদ্ধতা থাকবে না। নগরীর 31টি ওয়ার্ডের 1165 কিলোমিটার ড্রেন পরিষ্কারের জন্য শ্রমিক কর্মচারী রয়েছেন মাত্র 200 জন। টেক্সট রিপোর্ট, চ্যানেল 24। RIL দেশ 24-এ একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। আপনারা
দেখছেন RIL দেশ 24। রাজশাহীতে অভিযান চালিয়ে 90 জেএমবি 4 জঙ্গিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জিহাদি বই ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ জানায় গত রাতে দুর্গাপুর ও পুঠিয়া উপজেলায় বিশেষ অভিযান চালায় তারা। এ সময় আসলাম, মোহাম্মদ আলী, বাবু হুজুর ও আবুল কাশেম রোকনকে আটক করা হয়। এই 4 জন কিছুদিন আগেই জেএমবিতে যোগ দিয়েছিল। আটকদের জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে মা ছেলে সহ 3 জনের, আহত হয়েছেন 2 জন। পুলিশ জানায় দুপুরে সিএনজি অটোরিকশায় করে স্ত্রী সন্তান নিয়ে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন ইকরাম হোসেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লোহিপুরা এলাকায় অটোরিকশাকে চাপা দেয় একটি লরি। এতে ঘটনাস্থলে নিহত হন মাহমুদা ও তার শিশু সন্তান আরশাদ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় অটোরিকশা চালকের। সাভারের ঢাকা আরিচা মহাসড়কে লেগুনা চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। দেশে প্রথমবারের মতো পাওয়া গেছে সপ্তরথ মন্দির। দিনাজপুরের বিরল উপজেলায় খনন কাজের মাধ্যমে 11 শতকের এই মন্দিরটি চিহ্নিত করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের গবেষকরা। তাদের দাবি, এর ফলে 1000 বছরের বেশি সময় আগের মানুষের কীর্তি জানার সুযোগ হবে। জায়গাটি খনন পরবর্তী সংরক্ষণে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। বিপুল সরকার সানি রিপোর্ট। 2 মাস ধরে খনন কাজ চলছে দিনাজপুরের বিরল উপজেলার বিষ্ণুপুর গ্রামে। এতে প্রত্নতাত্ত্বিক গবেষকদের নিরলস পরিশ্রম আর স্থানীয়দের সহযোগিতায় উন্মোচিত হতে শুরু করেছে ইতিহাসের নতুন অধ্যায়। স্থানীয়রা জানান, এই জায়গা সম্পর্কে খুব একটা জানতেন না তারা। তেমন কিছু আছে বলে আমরা চিন্তা করিনি, কোনো শুনিও নাই। এখন দেখতেছি মাটির ভিতরে মেলা কিছু। কি ঐতিহ্য নিয়ে আমরা বাঁচেছিলাম, এটা যখন বাইর হবে তখন আমরা গর্বিত হব। আমাদের ইউনিয়নে আমাদের এরকম একটা যেরকম কান্তজির মন্দির। খনন কাজে বেরিয়ে এসেছে 10ম বা 11 শতকের সপ্তরথ মন্দিরের ধ্বংসাবশেষ, যা এই অঞ্চলে প্রথম। এ ধরনের মন্দিরের দেখা মেলে ভারতের ওড়িশায়। খনন পরিচালনার দায়িত্বে থাকা প্রত্নতাত্ত্বিকদের আশাবাদ, পুরো স্থাপনা উন্মোচিত হলে এটি হতে পারে ইতিহাসের রত্নভাণ্ডার। 3 থেকে 4 মাস আরো খনন করার পরে আমরা চূড়ান্তভাবে বলতে পারবো। তবে ধারণা করা যাচ্ছে যে এখান থেকে আসলে 8ম 9ম শতাব্দী থেকে শুরু করে এখানে 13শ 14শ শতাব্দী পর্যন্ত মোটামুটিভাবে এই স্থাপনাগুলো মানুষ ব্যবহার করত। 3টে পিরিয়ডে ছিল। উপরে যেটা দেখেছেন সপ্তরথ মন্দির আর কি, তার নিচে আমরা আরেকটা মন্দির পাওয়া যাচ্ছে এবং এরপরে আরেকটা স্থাপনা মানে অস্তিত্ব আছে বলে আমরা বিশ্বাস করি। এ কাজে সহায়তা দিচ্ছে স্থানীয় প্রশাসন। এ ব্যাপারে জেলা প্রশাসকের আশ্বাস, খনন পরবর্তী সংরক্ষণ সহ যাবতীয় নিরাপত্তা সহায়তা দেয়া হবে। এই এলাকার যা প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে যা আবিষ্কৃত হচ্ছে সেটা জেলা পুলিশ, বিরল থানা পুলিশ আছে, জেলা উপজেলা প্রশাসন আছে, তারা সেফটি সিকিউরিটি এনশিওর করছে। দিনাজপুর জেলার বিরল উপজেলায় মোট 122টি প্রত্নস্থান চিহ্নিত করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের গবেষকরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। RIL দেশ 24-এ আরো একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ RIL দেশ 24-এ। রাজশাহীতে জাতীয় মুক্তি কাউন্সিল নেতা ফয়জুল হাকিম লালা সহ 4 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেছেন এক ছাত্রলীগ নেতা। চারঘাট মডেল থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গতকাল স্থানীয় ছাত্রলীগ নেতা রায়হানুল হক রানা মামলাটি করেন। এতে আসামি করা হয় জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডাক্তার ফয়জুল হাকিম, পাবনা জেলার সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও চারঘাট উপজেলা সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল হাকিমকে। গত 7 এপ্রিল চারঘাট শহীদ মিনার চত্বরে সাম্যবাদী দলের আলোচনা সভায় দেয়া বক্তব্যের ভিত্তিতে এই মামলা করা হয়। শেরপুরের নালিতাবাড়িতে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় ইউপি চেয়ারম্যান ও মসজিদের ইমাম সহ 6 জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। পুলিশ জানায়, গতকাল রাতে মসজিদের ইমাম আজিজুল হক, ইউপি চেয়ারম্যান ইউনুস আলী, ইউপি সদস্য শাহজাহান ও আজহার এবং গ্রাম্য মাতব্বর ফুল, মামুদ ও ইসমাইলকে থানায় ডেকে পাঠিয়ে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে ধর্ষণের চেষ্টা মামলা করেন শিশুটির মা। গত 4 জুলাই মক্তবে পড়তে গেলে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায় মসজিদের ইমাম আজিজুল।
চাঁপাইনবাবগঞ্জের নাচলে প্রাকৃতিক দুর্যোগ পুনর্বাসন প্রকল্পের টাকা ৯/৬-এর অভিযোগ উঠেছে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের ও ইউএনও নাজমুল হকের বিরুদ্ধে। অভিযোগ, বরাদ্দের টাকা প্রকৃত ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানে না দিয়ে দেয়া হয়েছে রাজনৈতিক সুবিধাভোগীদের। যদিও এমন সব অভিযোগ বেমালুম অস্বীকার করেছে অভিযুক্তরা। নাচল উপজেলার ভেরিন্ডি উচ্চ বিদ্যালয় মৌসুমী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় স্কুলের আধাপাকা ঘর সহ বেশ কিছু স্থাপনা। প্রাকৃতিক দুর্যোগ পুনর্বাসন প্রকল্পের আওতায় এই স্কুলের নামে অর্থ বরাদ্দ হলেও মেলেনি কিছুই। এই ধরনের আমরা কোনো অনুদান এমপি মহোদয় অথবা উপজেলা পরিষদ থেকে আমরা পাইনি। অভিযোগ, প্রকল্পের তালিকায় এমন আরো বেশ কিছু প্রতিষ্ঠান আছে যাদের কেউই পায়নি বরাদ্দের টাকা। জানা যায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে তালিকা দিয়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে অর্থ চায় উপজেলা পরিষদ। চলতি বছরের এপ্রিলে বরাদ্দ দেওয়া হয় ৩০ লাখ টাকা। অভিযোগ, বরাদ্দের অর্থ পেয়েছে রাজনৈতিক সুবিধাভোগী ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদেরের পছন্দের প্রতিষ্ঠান। অনেক প্রতিষ্ঠানের আমার জানা মতে ঝড়ে উড়েনি, এগুলোরও নাম দেখেছি। খুবই অনিয়ম এবং এখন যেটা পাবলিকের মনে বিভিন্ন রকম আলোড়ন সৃষ্টি হয়েছে যে চেয়ারম্যান সাহেব নাকি এখান থেকে টাকা নিয়েছে। একই সাথে যেসব প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত বলা হয়েছে তার কিছুই সেখানে হয়নি। পাশাপাশি লেনদেন সম্পন্ন হয়েছে বেয়ারার চেকের মাধ্যমে। ঝড়ে এই পাঠাগারের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, আর পাঠাগারের জন্য টাকা পয়সা দিয়ে গেলে এটা আমি জানি না। মহাদেশ স্বাক্ষরিত উপজেলা চেয়ারম্যান মহাদেশ স্বাক্ষরিত চেক দিয়েছেন, আমি চেক গ্রহণ করে আছি। চেকটা বেয়ারার চেক। যদি এমন অভিযোগ মানতে নারাজ অভিযুক্ত চেয়ারম্যান, আর দায় নয় উল্টো অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস খোদ ইউএনওর। যদি হয়ে থাকে দুর্নীতি, ওনারা যদি বলেন যে আমাদের কোনো টাকা আমরা পাই নাই বা আমরা কোনো বরাদ্দ পাই নাই বা কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি যদি পাই নাই বা ওনাদের রেকর্ড আমাদের কাছে জমা আছে, আমি অবশ্যই বলবো যে এটা ষড়যন্ত্র। না, এরকম অভিযোগ আমার কাছে কেউ আসেনি। যদি এরকম স্পেসিফিক থাকে, আমার মনে হয় যে সরাসরি উপজেলা পরিষদে যদি কেউ তার কাছে এগেইনস্টে যে আছে, অর্থাৎ আমরা তো এখানে দুজন আছি, আমার কাছে এসে যেন বল। বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল RIL দেশ 24-এ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।